নমস্কার, আমি এই মুহূর্তে উপস্থিত আছি ধনেখালির বেলমুড়িতে। বেলমুড়ি স্টেশন সংলগ্ন এলাকাতেই উপস্থিত আছি। এখানে আমার সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন ধনেখালির বেলমুড়ি অঞ্চলের তৃণমূল নেতৃত্ব, তৃণমূল নেতা মানে পোড় খাওয়া তৃণমূল নেতা সুব্রত ব্যানার্জি। দীর্ঘদিন ধরেই উনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। প্রথমে উনি কংগ্রেস করতেন। 1998 সাল থেকে যখন তৃণমূল জন্ম হয়, জন্মলগ্ন থেকেই তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত আছেন, তৃণমূল দলই রয়েছেন। এখনও পর্যন্ত দাপি পার্টিটা করছেন। একদম পোড় খাওয়া নেতা, সিপিএমের হাতে মার খাওয়া নেতা। সেই নেতার মুখে মুখে কিন্তু আমরা এই মুহূর্তে বসে আছি। সুব্রত দা, খবর সরিষ পক্ষ থেকে নমস্কার জানাই। আপনাকে প্রথমেই মানে বিজয়ার শুভেচ্ছা দিয়ে শুরু করছি। বিজয়ার শুভেচ্ছা নেবেন। ধন্যবাদ দাদা। যেটা দাদা বলবো যে আপনারা যে সময়ে রাজনীতিতে এসেছেন সেই শুরু থেকে, তখন তো দল তো তখন আর ক্ষমতায় ছিল না। তখন যেভাবে আপনারা রাজনীতিটা করেছেন, সিপিএমের চোখ রাঙানি, মার খাওয়া, দাপাদাপি, কিন্তু আজকে যে পরিস্থিতি একদম ভিন্ন। আপনারা ক্ষমতায় রয়েছেন, দেখা যাচ্ছে যে তখন যাদের হাতে মার খেয়েছেন অনেকেই এখন আপনাদেরকে শাসন করছে। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? অর্থাৎ একদম সরাসরি বলি যে সিপিএমের হাতে অনেক নেতাই দেখা যাচ্ছে মার খেয়েছে বিভিন্ন জায়গাতেই। আজকে সেই নেতারাই তৃণমূলের ঝান্ডা ধরে তারা আজ নেতা হয়ে দেখা যাচ্ছে যারা পুরনো কর্মী ছিল তৎকালীন, আজকে তারা জায়গা পাচ্ছে না। এরকম অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠছে। শুধু ধনেখালি নয়, আমরা টোটাল সামগ্রিক বিষয়টা নিয়েই বলছি। এই বিষয়টাকে আপনি যেহেতু একটা বর্ষিয়ান নেতা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনার প্রশ্নটা তো দারুণ প্রশ্ন। 1998 সালে যখন তৃণমূল তৈরি হয়, তার আগে আমরা কংগ্রেস করেছি, ছাত্র পরিষদ করেছি, যুব কংগ্রেস করেছি। তা অনেক আন্দোলনের মাধ্যমে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম। তা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মনোভাব, সারল্য সাদাসিধে জীবনযাপন। আর উনি 84 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন। তা সেইটা আমাদেরকে খুব আকর্ষণ করে। আচ্ছা, কিন্তু দল যখন তৈরি হয় তখন দলের ইজিম, দলের লড়াই, ইস্যুভিত্তিক লড়াই, এইভাবে দল তৈরি হয়। কিন্তু যখন দল আস্তে আস্তে বড় হয় তখন পুরনোকে একটু পিছন দিকে থেকে নতুনদের জায়গা দিতেই হয়, এটা স্বাভাবিক। কিন্তু আপনারা যেটা বলছেন, দেখুন, প্রথমে আমরা দেখেছি আরামবাগের মনোরঞ্জন হাজরা, তৎকালীন সিপিএম নেতা, তাকে আমরা দেখেছি তৃণমূলের যোগ। আপনারা দেখেছেন বর্ধমানে 4 বারের এমপি সিপিএম এর থেকে, তিনিও যোগ দিয়েছেন। তা সময়ের কালের নিয়মে এগুলো জায়গা দিতে হয়। তবে যেগুলো বলছেন সেগুলো কিন্তু আজকে কিন্তু এই জায়গা নয়। আগেতে সিপিএমের পার্টি অফিসে তুলে নিয়ে মারধর করা হতো, বিচার করা হতো। আজকে কিন্তু তৃণমূলের আমলে প্রকাশ্য তৃণমূলকে যদি সমালোচনা করা হয়, তার জন্য কিন্তু তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে বিচার হয় না। এটা কিন্তু ঘটনা। তবে নিশ্চয়ই একটু আধটু এদিক ওদিক নিশ্চয়ই আছে, সেটা আমি অস্বীকার করি না। আমাদের নেত্রীও আত্মসমালোচনা করেন। তবে যতখানি আপনারা সাংবাদিকরা বলছেন ততখানি কিন্তু না, এটা আমি আপনাকে বলতে। আচ্ছা, আপনি বলছেন যে যতটা আমরা বলছি ততটা নয়। না, আমরা দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে মানে একটা হয়তো প্রকাশ্যে আসছে না। আমরা ধনেখালি ব্লকের কথাই যদি বলি, হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, প্রকাশ্যে বুঝতে পারছেন না, কিন্তু একটা চাপা ক্ষোভ যেন কোনো জায়গায় কাজ করছে বলে মনে হচ্ছে আমাদের কাছে। বিভিন্ন হয়তো তারা ক্যামেরার সামনে আসছে না, কিন্তু বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ কিন্তু পুরনো অনেক কর্মীরাই কিন্তু জানাচ্ছে। তা বলে বলছি না যে এখানে মানে দলের মধ্যে বিভাজন আছে, সেটা বলছি না। কিন্তু পুরনো কর্মী বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলের বুথের পুরনো কর্মীদের মধ্যে যেন একটা চাপা ক্ষোভ রয়েছে যে আমরা ঠিক মতো জায়গা পাচ্ছি না। তা আপনার কি, আমি যেটা বক্তব্য যে আপনার কি মনে হয় যে পুরনো কর্মীদের একটু সম্মান একটু? আমি আপনাকে বলি, 98 সালে দল তৈরি হওয়ার পর আমরা পোলবা বিধানসভার ভেতর ছিলাম। আচ্ছা, আমরা এই বেলমুড়ি, মাদরা এবং খাজুদ্দমের কি পোলবা বিধানসভায় ছিলাম। তা পোলবা বিধানসভায় আমরা 2009 সাল থেকে আমরা এলাম ধনেখালি বিধানসভা। তার আগে আমরা ধনেখালি বিধানসভায় ছিলাম না। আমাদের এখানে প্রথম বিধানসভা নির্বাচনের প্রার্থী ছিলেন আজিজুর রহমান। আচ্ছা, পোলবা বিধানসভা, তাতে আমরা ভোট করেছি। আচ্ছা, এক সময় আমরা দেখেছি সিপিএম এর অত্যাচারে
বাজেতপুর এলাকার যে সিরাজ, শেখ সিরাজ, সে ছিল আমাদের বাজেতপুরের সক্রিয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তাকে বাড়ি ছাড়া হয়ে, গ্রাম ছাড়া হয়ে কামারকুণ্ডুতে আশ্রয় দিতে, এবং তৎকালীন ধনেখালি রশি সুবীর রায় আমরা নেতৃত্ব দিয়ে বলে তাকে পোড়াবাজার স্টেশন থেকে বাজেতপুর, আবার বাজেতপুরে ভোট শেষ হলে তাকে আবার কামারকুণ্ডে যাওয়ার জন্য পোড়াবাজার স্টেশনে তাকে পৌঁছে দিতে। আচ্ছা। এবং আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলি, আজিজুর রহমানের প্রচার করতে গিয়ে তৎকালীন সিপিএম এর হাতে আমাকে ফাইন দিয়ে আসতে হয়েছিল। তাই ফাইন দিয়ে আসতে হচ্ছে 150 টাকা ফাইন। আমি নিজে ওখানে দিয়ে এসেছিলাম যে রাস্তায় ট্রেকার নিয়ে আমরা প্রচার করতে গেছিলাম বাজেতপুরে। আচ্ছা। এবং অভিযোগ হয়েছিল, সুবীর রায় আমায় জিজ্ঞেস করেছিল যে সুব্রবাবু আপনার কি গেছে, আমি কেস সাজিয়ে বলবো না অরিজিনাল বলবো। আচ্ছা। আমি কেস সাজিয়ে বলতো আমার সোনার চেন চলে গেছে, আমার ঘড়ি চলে গেছে। আমাকে 150 টাকা ওই রাস্তা তৈরি করে দেওয়ার জন্য তৎকালীন সিপিএম কে জরিমানা দিতে হয়েছে, রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। তাহলে সেই সিপিএম আজকে তৃণমূলকে সাধারণভাবে আমাদের কাছে লোক আসে, এমএলএ এর কাছে সহজে পৌঁছানো যায়, অসীমা পাত্রের কাছে, পটলদার কাছে। পটলদার সাধারণভাবে সাধারণ মানুষের সঙ্গে সবসময় ওঠা বসা করে এবং সাধারণ মানুষের অভিযোগ শোনে। আমি অন্তত ধনেখালিতে বলতে পারি সাধারণ মানুষ নেতৃত্বের কাছে সাধারণভাবে পৌঁছে যেতে পারে। আচ্ছা, আমরা মানে আপনার কথাটা ঠিকই মানে মেনে নিলাম, কিন্তু যেটা আরও যেসব বিষয়গুলো উঠে আসছে, যে ধরুন এই যে আপনার প্রায় তো 11 সাল থেকে তৃণমূল সরকার ক্ষমতায় রয়েছে। প্রথমে যেটা বলা হয়েছিল যে ঝকঝকে রাস্তা, ঝলমলে আলো, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক জায়গাতে কিন্তু রাস্তার আলো হেলে পড়েছে। এই যে রাস্তায় যে সময় স্ট্রিট লাইটগুলো আছে, সেই স্ট্রিট লাইটে আলোগুলো জ্বলছে না, কোনো জায়গায় পোলটি হেলে পড়েছে। আর রাস্তার অবস্থা একদম দাঁত বের করা, যেন উন্নয়ন রাস্তা দিয়ে কিন্তু দাঁত বের করে হাসছে। কি বলবেন, রাস্তা দিয়ে যাওয়া আসা যাচ্ছে না। এই প্রশ্নের উত্তর একদম পরিষ্কার। 2011 সালে আসার পর সত্যি তাই ঘোষ গলি সমস্ত কিছু কংক্রিটের রাস্তা ঝকঝকে তক একদম। কিন্তু এইটা আমাদের যে এখানকার বিরোধী দলের যারা নেতৃত্ব, মানে বিজেপি, তো এখন সিপিএম কে সরিয়ে দিয়ে বিজেপি, ওরা চাইলো যে তৃণমূল নয় সাধারণ মানুষকে ভাতে মারলে পরে তবে এরা জব্দ হবে, তৃণমূল সরকারকে জব্দ করা যাবে। আপনারা জানেন যে এনআইজি এর যে টাকা 100 দিনের টাকা, সেই টাকায় 60% লেবার, 40% কংক্রিটের কাজ হবে। তার যত আপনার 100 দিনের কাজ হবে তত আপনার রাস্তা হবে, ড্রেন হবে, কংক্রিটের সমস্ত কিছু, এই ঘাট বানানো হবে। সেই জায়গাটা আপনারা জানেন বহুদিন থেকে আজকে কেন্দ্রীয় সরকার টাকাটা বন্ধ করে দিয়েছে। তার জন্য মানুষ তার পাচ্ছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দরবার করেছেন, দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন, আন্দোলন করে ওনাদের থেকে সেই সুরাহা পায়নি। রাজ্য সরকার সেই টাকা দিয়েছে, বকেয়া টাকা রাজ্য সরকার আজকে আবাসনের টাকা দিয়েছে। মানুষ তো এটা তৃণমূলকে দায়ী করতে গিয়ে মানুষকে আজকে এই পরিষেবা থেকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার এবং এই বিজেপি পার্টি। সামনেই তো আপনার বিধানসভা নির্বাচন রয়েছে 26-এ। তা এই যে বাড়ি বাড়ি জল প্রকল্প দেখা যাচ্ছে, আপনার ধনেখালি ব্লক নেই বলি, ধনেখালি ব্লক এলাকার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পাইপ পড়েছে, কোনো জায়গায় 3 বছর প্রায় হতে চললো পাইপ পড়েছে, জল কিন্তু বেরোচ্ছে না। মানুষের কিন্তু খুব বিক্ষোভ তো বাড়ছে। ভোটটা কিভাবে সামলাবেন? ত্রিস্তর পঞ্চায়েতে জেলা পরিষদ এবং নবান্ন থেকে হয়তো পিএইচির যে দায়িত্ব পেয়েছে, অনেক ক্ষেত্রে পঞ্চায়েতকে জানানো হচ্ছে না। আমি বলছি বেলমুড়ি পঞ্চায়েতে বাড়ি বাড়ি পাইপ লাইন দিয়ে, এখানে 3টে পিএইচি আছে, একটা বাগনান, একটা বেলমুড়ি, একটা রুদ্রাণী জয়হরিপুরে তৈরি হয়ে গেছে। আচ্ছা। কিন্তু যখন এটাকে মানে রিমডেলিং করলো বেলমুড়িকে, তখন পঞ্চায়েত জানতে পারলো না। পঞ্চায়েতের কাছে যখন ওয়ার্ক অর্ডারের ফাইনাল, ওয়ার্ক অর্ডারের নয়, যখন ফিনিশ অফ দ্য ওয়ার্ক, তখন পঞ্চায়েতের কাছে যখন সই করা যাচ্ছে, তখন কিন্তু পঞ্চায়েত জানতে পারছে না যে কার কার বাড়িতে কানেকশন হলো, আজও জলটা যাচ্ছে কিনা। এই একটা দপ্তরের সঙ্গে একটা দপ্তরে একটু ভ্যারিয়েশনের পাবে। আচ্ছা, এইটা হচ্ছে, এটা ফাঁক থেকে গেছে। নিশ্চয়ই এগুলো সংশোধন হয়ে যাবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের শুধু নয়, 3টে পিএইচির সঙ্গে সঙ্গে কিছু কিছু ছোট আকারে একটা বসানো হয়েছে ডিপিওয়েলের সঙ্গে অ্যাটাচ, যেমন আপনার গোবরাড়ায় হয়েছে, যেমন কোনোই বাঁকায় হয়েছে, যাতে মানুষ জল পরিষেবাটা। আচ্ছা, আপনার পঞ্চায়েত এলাকায় আপনি তো অঞ্চল সভাপতি ছিলেন, এখন বর্তমানে যে কমিটি আমাদের পরিচালনা কমিটি রয়েছে অঞ্চলে, সেখানে আপনি একজন মেম্বার হিসেবেই আছেন যতটা আমরা জানি। তা আপনার পঞ্চায়েত এলাকায় কিন্তু রাস্তাঘাটের অবস্থা সব জায়গায় ভালো নয়। আমরা যেটা দেখেছি, মানুষের অভিযোগ রয়েছে, আমরা নিজেরাও যে দেখেছি, যে এই ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে পঞ্চায়েত, আপনার পঞ্চায়েত থেকে রামচন্দ্রপুর ব্রিজ পর্যন্ত এই যে রাস্তাতে তো যাওয়াই যাচ্ছে না।
রাস্তা দিয়ে যাওয়া যায়, যেতে গিয়ে আপনার গাড়ি দাঁড় করে হেঁটে হেঁটে খানিকটা যেতে হচ্ছে, ঠেলে নিয়ে যেতে হচ্ছে। তাহলে এই যে আপনারা বলছেন এত উন্নয়ন, এত উন্নয়ন, তাহলে এত উন্নয়নে সেই নোংরা এইভাবে রাস্তাগুলো ঢালাইগুলো ফেটে গেছে। এগুলো খুব শীঘ্রই আপনার এগুলো শুরু হবে, মানে এগুলো একদম ফাইনালি সমস্ত রাস্তাগুলো আপডেট করা আছে, দেওয়া আছে। আচ্ছা, কিন্তু সেগুলো যে কোনো কারণেই হয়তো, দেখুন সরকারি কাজ তো, এগুলো আমাদের এখান থেকে ওই রামচন্দ্রপুর থেকে একদম আপনার 17 নম্বর রুট, এদিকে আপনার দোলেগাড়ি হল্ট থেকে বলরামবাড়ি কামারকুন্ড, এই খাঁপুর দিয়ে বলরামবাড়ি 18 নম্বর রুট, কনিমা কামার, এগুলো এই রাস্তাগুলো সমস্ত কিছু ডেটা এন্ট্রি করে ফাইনাল করা আছে এবং শুধু টেন্ডারের অপেক্ষা। আচ্ছা, তা এগুলো হয়ে যাবে, আশা করছি আমরা খুব শীঘ্র। মানে রাস্তাগুলো যদি না হয়, আপনার কি মনে হয় না যে একটা প্রভাব পড়বে ইলেকশনে? যদি না হয়, ইলেকশনের আগে যদি সম্পূর্ণ না হয়, একটা তো প্রভাব পড়বে নাকি? আমরা যে নেত্রীর আন্ডারে, মানে যা নেতৃত্বে আমরা স্বীকার করে নিয়ে আমরা দল করতে এসেছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার একসময় আমরা দেখেছি যে কলকাতা কেন্দ্রিক দল চলেছে, কিন্তু উনি আসার পর কোথায় চাঁপাডাঙ্গা চলো, কোথায় নানুর চলো, কোথায় মেদিনীপুর চলো, কাঁথি চলো, এসব করেছে। ঠিক তেমনি উনিও কিন্তু পাড়ায় সমাধান, আচ্ছা, বলে প্রতিটি বুথে 10 লক্ষ টাকা বরাদ্দ করেছেন। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে কিছু প্রথম দিককার যেগুলো হয়েছে, এবং সেগুলো যাতে পাড়ার মানুষ তাদের সমস্ত সমস্যার সমাধানগুলো পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে, ব্লককে সঙ্গে নিয়ে করতে পারেন, তার জন্য উনি 10 লক্ষ টাকা করে প্রতি বুথ, 8,000 কোটি টাকা স্যাংশন করেছেন। খুব শীঘ্রই হয়ে যাবে, আশা করছি এগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। আচ্ছা, এই যে জেনারেল কাস্টের ধরুন যারা বয়স্ক মানুষ, 60 বছরে, কারো 80 হয়ে গেছে, 85 হয়েছে, মরার মানে কি বলবো, শ্মশানে পা চলে গেছে, আবেদন বারবার করেছে দুয়ারে সরকারে, এখনো কিন্তু বার্ধক্য ভাতা পাননি। জেনারেল কাস্টের অনেকেই আছেন, তাদের কিন্তু একটা চাপা ক্ষোভ রয়েছে। তাহলে এইটাকে কিভাবে ওনারা সামলাবেন? দেখুন, আমাদের ধনেখালিতে আমাদের যারা নেতৃত্ব দেয় বা যে বিধায়ক, তার সতর্ক দৃষ্টি আছে যে কোনটা আমাদের গ্যাপ আছে, কোনটা আমাদের পূরণ করতে হবে, বা কোনটা আমরা মোটামুটি পরিপূর্ণ। তাই বার্ধক্য ভাতা নিয়ে জেনারেলদের বলুন, এটা কিন্তু দীর্ঘদিনের মানুষের দাবি, এটা আমরা জানি এবং পড়ে আছে। আশা করছি এটা খুব শীঘ্রই, পুজো মিটে গেছে, এগুলো নজর দিয়ে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বিধবা ভাতাও পাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, মানুষ এই সার্ভিসগুলো পাচ্ছে। পাওয়ার সাথে সাথে শুধু এই বার্ধক্য ভাতা নিয়ে মানুষের প্রচুর ক্ষোভ আছে, আমরা এটা জানি, আপনার সঙ্গত প্রশ্ন, তবে এগুলো ওভারকাম হয়ে যাবে। আচ্ছা, আশা করছি। আমরা আপনার মানে সামগ্রিকভাবে প্রশ্নটা রাখছি, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে, 14 বছর তো পার হয়ে গেল, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দেখা যাচ্ছে যেন কোনো নেতা নেত্রীর মধ্যে একটা আমিত্ব ভাব কাজ করছে বলে বিভিন্ন ভাবেই প্রকাশ্যে আসছে। সেটা আপনাদের তৃণমূল স্তরে যে সমস্ত কর্মী রয়েছে, নিচু স্তরের কর্মী রয়েছে, তাদেরও ক্ষোভ বিক্ষোভ কিন্তু একটা দেখা যাচ্ছে। তারা বিভিন্নভাবে আমাদেরকে অভিযোগ করছে যে আমাদের সেভাবে পাত্তা দেওয়া হচ্ছে না, আমরা বুথ স্তরে লেভে কাজ করি, আমরা মারের মুখোমুখি হই, বিরোধী দলের ভোটের সময় আমরা সামনের সারিতে লড়াইটা করি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সেই মতো সম্মান দেওয়া হচ্ছে না। একটা যেন কয়েকজন নেতা নেত্রী যেন নিজেদের দলটাকে নিজেদের সম্পদ বলে মনে করছে। এটা সামগ্রিকভাবে কথাটা আমি বলছি, বিভিন্ন ব্লকের ক্ষেত্রে এরা কিছু দেখা যাচ্ছে। এইটাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, এটা আপনি বলছেন, এটা সত্যি ঘটনা। পুরনোরা সবসময় চায় তারা সম্মান পাক বা তারা গুরুত্ব পাক, কিন্তু গুরুত্ব পেতে গেলে যে গুরুত্বের কাজটা করতে হবে। আমরা দীর্ঘদিন সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করছি, সেই লোকগুলো কিন্তু এখন পিছনের সারি, এটা অস্বীকার করার জায়গা নেই। যারা দীর্ঘদিন আন্দোলন করেছে, পুরোনো লোকগুলো পিছনে, নতুনদের জায়গা দিতে হবে, নতুনরা জায়গা নিয়ে এই জায়গাটা তৈরি করবে। যেমন 98 সাল থেকে 2011-এর ক্ষমতায় আনার একটা পর্যায় ছিল, 2019-এর পর 21 সালের বিধানসভা কিন্তু একটা অন্য পর্যায়ে ছিল। 19-এর লোকসভা নির্বাচনের পর দীর্ঘদিন ধরে তারা দলের নেতৃত্ব দিয়েছে। এক সময় দেখা যেত তাদের অপরাধ বলতে তারা কিন্তু অনেক সময় চুপ করে গেছিল বা একটু গাঢ়া দেওয়ার মতো পরিস্থিতি হয়েছিল নিজেদের জন্য। তারপর আমি বলছি, আমার বেলমুড়ি অঞ্চলেই বলছি, এখানে সমস্ত পার্টি অফিসগুলো আমরা নেতৃত্ব দিয়ে, আমরা কিন্তু কাউকে ডাকিনি, আমরা এখানে তখন বিলা ছিল। আচ্ছা, তা আমরা কখনো বেলমুড়ি জেলেপাড়া অফিস খুলেছি, কখনো মল্লিকপুর খুলেছি, কখনো মেহেরপুর পার্টি অফিস খুলেছি, নপাড়া পার্টি অফিস। তখন বিজেপির আতঙ্কে বন্ধ করতে হয়েছে অনেকে, তখন একরকম ছিল। তারপরে আর একটা পরিস্থিতি তৈরি হয়েছে,
তারপর 21 সালে আমরা আমাকে দল দায়িত্ব দিয়েছিল, এমএলএ বাড়িতে বসে কর্মীরা চেয়েছিল আমাকে সভাপতি করতে। আচ্ছা, সেই সময় আমাকে আবার, আমি এক সময় 2009 সালে সভাপতি ছিলাম। আচ্ছা, 2009 পর্যন্ত। তখন রত্নানাথ বামফ্রন্ট আমলে, হ্যাঁ, রত্নানাথ নির্বাচিত হওয়ার পর আর আমিও ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম। আমাকে এমএলএ সিএমআরআই হসপিটালে দেখতে গেল, রত্নানাথ দেখতে গেল। আচ্ছা, আবার করতে হবে তো, আবার দল করতে হবে তো, এরকমভাবেই আমাকে আচ্ছা, মানসিক জোর দিয়েছিল। তারপর আমি একটু হলেও পিছিয়েছিলাম। তারপর যখন দলের আবার খারাপ পজিশন, তখন 19 সালের পর আবার আমাকে বললো যে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিয়ে চেষ্টা করেছি, কতখানি পারিয়েছি জানি না, সেটা নেতৃত্ব জানে, সাধারণ মানুষ জানে। আমি আপনাকে বলছি যে যারা ভাবছে যে আমরা গুরুত্ব পাচ্ছি না, নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে হয়তো সঙ্গত, আবার কিছু ক্ষেত্রে হচ্ছে আপনাকে সংসারের দায়িত্ব, সংসারের কর্তৃত্ব পেতে গেলে যেমন কাজ করতে হয়, আপনাকে তো কাজ করতে হবে। এই যে আমাকে সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে, যে কোনো কারণেই সরিয়ে দিয়েছে, তার জন্য কি আমি চুপচাপ বসে আছি না? আমি প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। ক্ষোভ, মান, অভিমান সংসারের ভেতর থাকতে পারে, কিন্তু তার মানে দল আমি তৃণমূল কংগ্রেস করতে এসেছি একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, কোনো নেতা নেত্রীকে আমি দেখে করতে আসিনি। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা যতদিন করবো, ঢুকে করে আমি সেই পতাকাটা নিয়ে সামনে সাইতে পারবো। আচ্ছা, এটা আমি আর আপনাকে এটা বলি, যেটা ভাবছি সেটা নয়, এগুলো আমাদের নেতৃত্ব। দেখুন, সৌমেন ঘোষ ব্লকের সভাপতি, একটা দক্ষ সংগঠক, ধনেখালির মতো জায়গায় দীর্ঘদিন ধরে দল করছে, সেও প্রথম দিন থেকেই দল করছে। তা এগুলো নিশ্চয়ই ও সংশোধন করার ব্যবস্থা সকলকে নিয়ে আলোচনা করে করবে, অসীমাকে নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমি সামগ্রিকভাবে প্রশ্ন রেখেছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তো ক্ষোভ বিক্ষোভের খবর আসে। অহংকার দম্ভ যদি থাকে কোনো কর্মী বা কোনো নেতৃত্বে, সে কিন্তু নিজের কাছে অপরাধ বলে ভুগবে, কারণ ক্ষমতা চিরকাল থাকে না। 34 বছরে সিপিএম চলে গেছে, ওরা বলেছিল খুব সংগঠন, খুব সংগঠন, আজকে শূন্য হয়ে গেছে। তখন গরিব মানুষকে শেষের দিকটা কিন্তু মানুষ মনে করতো না, যেভাবে লাঠি গুলি নিয়ে গরিব মানুষের, চাষিদের জমি কেড়ে নিয়েছে, ওটা তো বলতে হবে না টাটাকে তাড়ানো। অ্যাকচুয়ালি তো মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গরিব মানুষের, চাষিদের আমি জায়গা ফিরিয়ে দেবো, ফিরিয়ে দিয়েছেন। ওইটাই ওয়ান পয়েন্ট প্রোগ্রাম, যে আমরা 4 ফসলি জমি, 3 ফসলি জমি লাঠি গুলি দিয়ে কেড়ে নিয়ে টাটাদের হাতে তুলে দিচ্ছিল। আমরা তার বিরুদ্ধে লড়াই করে চাষিদের জমি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বামপন্থী আবার কে আছে? উনি তো অরিজিনাল বামপন্থী, উনি ওনার সাদামাটা জীবনযাপন, ওনার মতো বামপন্থী আর পশ্চিমবাংলার আমাকে থামা যে আপনার নেত্রী সাদামাটা জীবনযাপন, চটি পরি ঘোরেন, চালি ছাদে থাকেন, কিন্তু যেটা দেখা যাচ্ছে 11 সালের পর যাদের বিড়ি কিনে খাবার পয়সা ছিল না, তারা কিন্তু এখন সিগারেট টান দিচ্ছে। বাড়ির দিকে তাকাতে গেলে আপনাকে ঘাটটা একটু উপর দিকে করতে হবে দীর্ঘক্ষণ ধরে, এরকমও নেতা কিন্তু তৃণমূলের মধ্যে দেখা গেছে। আপনার সেই শাহজাহানের মতো, 24 পরগনা শাহজাহানের মতো কিন্তু এই শাহজাহান বিভিন্ন জায়গাতেই আছে। এটাকে কিভাবে দেখবেন? যা মানে যে আমার বলার এই উদ্দেশ্য এটাই যে আপনাদের নেত্রী, আপনার যে সাদামাটা জীবন, সেই নেত্রী আদর্শে আপনারা সেইখানে আদর্শে, সেই নেত্রী আদর্শে থেকেও আপনাদের যে অনেকের মধ্যে দেখা যাচ্ছে একটা ফুলে ফেঁপে ওঠার ভাব, কোথা থেকে এই রসদ? দেখুন, চলার পথে পদস্খলন হয়, অর্থ রোজগার করা শক্ত, অর্থ রাখাও শক্ত, ক্ষমতা অর্জন করা শক্ত, ক্ষমতা রেখে দেওয়া শক্ত। আমি বাছাই করে যাব না যে আমি কি কোথায় পা দিচ্ছি। আমি যখন জনপ্রতিনিধি, আমি যখন নেতৃত্ব, তখন আমাকে তো চিন্তা করতে হবে যে মানুষ আমাকে লক্ষ্য করছে। আমি একটা গ্রামে আছি, এখানে 25টা বুথ আছে, 25টা গ্রামের লোক জানে যে আমি কি করছি। তা মানুষকে কিন্তু মানুষ বসিয়েছে আমাকে, মানুষের লক্ষ্যটাও আমাকে লক্ষ্য করতে হবে যে আমি আমার চলাফেরায় ঠিক আছি কিনা। আমাদের এক নেতা একজন প্রার্থী হয়েছিলেন, পায়ে একটা 10,000 টাকার জুতো, আচ্ছা, দারুণ পোশাক পরে, আমাদের কেউ আড়ালে হেসেছিল জুতোটা দেখে। আচ্ছা, এগুলো তো আমি যখন আপনাকে বলবো, তখন আমি তো আমার দিকেও তাকাবো যে আমি কি করছি। ঠিক ঠিক, এটা হওয়া উচিত না। মানে প্রশ্নটা করার কারণ হচ্ছে বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে, ধনেখালিতেও আছে, উড়িয়ে দেওয়া যাবে না, যে যারা শুধু আমরা দেখা যায় দলটাই করছে, তার আলাদা কোনো পেশা নেই, সেইভাবে চাষবাসের সাথে যুক্ত নেই, এরকমও দেখা যাচ্ছে আছে, কিন্তু তাদের ফুলে ফেঁপে ওঠার ধরনটা একটু যেন রাতারাতি বেড়ে গেছে। এইটা কিন্তু মানুষ ঠিকভাবে নিচ্ছে না, মানুষ এইগুলো তো দেখছে। 14-15 বছর হতে চললো,
অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা ব্যাপার আছে, দীর্ঘদিন দলের ক্ষমতা থাকলে পরে তার তো আপনারা সব ক্ষেত্রেই দেখেছেন, এগুলো আছে, কিছু কিছু ক্ষেত্রে আছে, অস্বীকার করছি না, কোনো ক্ষেত্রেই আমি অস্বীকার করছি না। দেখুন, মানুষের কাছে যেতে হবে, মাথা নিচু করে ভোট চাইতে হবে। আমার সমালোচনা করলে আমার গায়ে ফোসকা পড়বে না, আমাদের ভালো কাজের কিন্তু নামটা করুন, কিন্তু খারাপটাও বলুন, অসুবিধা কিছু নেই, আমরা সংশোধন করার সুযোগ পাবো, রেক্টিফাই করে নেবো আমরা। আপনারা ভোটের সময় অনেকেই বলছে যে ভোটের সময় রাজনৈতিক দলগুলো, শুধু তৃণমূলকে দোষ দিয়ে লাভ নেই, বিভিন্ন রাজনৈতিক দলই ভোটের সময় জোরহাট করে মানুষের একদম দুয়ারে পৌঁছে যাচ্ছেন, ভোটে জিতছেন, ভোটে জয়লাভ করার পরই দেখা যাচ্ছে সেই প্রার্থী যিনি জয়লাভ করলেন, তখন পরে কিন্তু সেই গরিব মানুষটা যখন তার কাছে কোনো দরকারে আসছে, দেখা যাচ্ছে অনেক সময়ই অনেক নেতা নেত্রী তাদেরকে আর চিনতে পারছে না, দুধ ছাই করছে, ডেকে নিচ্ছে যারা একটু ধনী তাদেরকে পাশে বসে তার সঙ্গে গল্প হচ্ছে, আর সে একজন গরিব মানুষ, সেও ভোট কিন্তু আপনাকে দিয়ে জিতিয়েছে, কিন্তু আপনার কাছে এলে দেখা যায় দুধ ছাই করছেন, তাকে পাত্তা দিচ্ছেন না। আপনার কি মনে হয় না যে এই ধরনের আচরণ করলে আগামী দিনের বিরূপ ফল পড়বে? দেখুন, যদি কেউ ভেবে নেয় যে স্টেজে মেকআপ দিয়ে দেবো, হবে না। মানুষকে মানুষের সামনাসামনি হতে হবে, ভোট চাইতেও হবে, মানুষের কাছে ভুল ত্রুটি স্বীকারও করতে হবে, সংশোধনও করে নিতে হবে, আত্মসমালোচনা করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। আর মানুষের কাছে যদি আমি ভুল স্বীকার করি, তাতে মানুষ ছোট হয়ে যায় না। অতএব এগুলো যদি হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে হয়ে যদি থাকে, এই অশোক ধারার বুথেতে পুলিশ একজনকে গুলি করে মারল, 2003 সাল পঞ্চায়েত নির্বাচন, তখনও এইখানে টেলিফোন বুথ ছিল অশোক ধারা। আচ্ছা, পুলিশ এসে একজনকে গুলি করে মারলো, কি কারণ ছিল? একটা অ্যান্টি সোশ্যাল, তার নাম ছিল সুভাষ সাহানি। আচ্ছা, পরের দিন গণশক্তিতে আমার নামে বেরিয়ে গেল, স্থানীয় তৃণমূল নেতা সুব্রত ব্যানার্জি কিছুদিন আগেই সুভাষ সাহানির সাথে গুড়াপে মিটিং করেছে। আচ্ছা, আমি তখন আসানসোলে, আমার শ্বশুর বাড়ি, আমাকে ফোন করছে, খবর দিচ্ছে, এ দাদা তুই এখন আসবি না কেন? ওখানে একটা গণশক্তি নিয়ে পর, তোর নামে একটা কাগজে খবর বেরিয়েছে, কালকে একজনকে এখানে পুলিশ গুলি করে মেরেছে। আচ্ছা, তখন খাস খবর চলছে, সারাদিনে 7 বার খবর হয়। আচ্ছা, আচ্ছা। দেখুন, আমরা এইভাবে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেছি, তো আমি দেখলাম, দেখে নিয়ে আমাদের মুন্সি শাওকাত হোসেন সাগুদাকে ফোন করলাম, সভাপতি সাগুদা বললো আমি কথা বলছি সন্তোষ সিংহাসন, তখন সন্তোষ আর সিংহাসন খুব সম্ভবত ওসি। আচ্ছা, আমার ফোন করে কথাবার্তা বললো, আমিও ফোন করলাম, আমাকে বললো আপনার বিরুদ্ধে কি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে? কি অভিযোগ আছে? আমার মায়ের নাম অমিতা ব্যানার্জি, আমার মায়ের নামে একটা কয়লা লাইসেন্স ছিল, পোড়া কয়লার লাইসেন্স, আচ্ছা, ডিও করে বৈধভাবে ব্যবসা করি। তা কিসের অভিযোগ? বলে আমাকে ভয় দেখিয়ে দিল যাতে আমি সিপিএম এর বিরুদ্ধে আন্দোলনটা না করি। আচ্ছা, তারপর আমি রবীন মুখার্জিকে, তৎকালীন কংগ্রেসের তৃণমূলের নেতা, এমএলএ হয়েছে, রবীন্দাকে ফোন করলাম। আচ্ছা, তোর বাড়ির সামনে কাকে গুলি করে মেরে দিই, তুই মার্ডার কেসে আসবি, চলে এখান থেকে, আমাকে এইভাবে বললো। পরের দিন ব্ল্যাক ডায়মন্ডে রাত্রি 9টার সময় আমি আমার এলাকার বেশ কিছু ছেলে নিয়ে আমাকে নিয়ে গেল। পরের দিনই বৈজদাম মোড়ে আমি কিন্তু দেয়াল লেগিয়েছিলাম। তাই এটাই আমার বড় জায়গা, যে দল হিসেবে আমাকে চেনে, দলটা করি বলে, তৃণমূলের নেতা সুব্রত ব্যানার্জি, এটাই আমার পরম্পরা। আমি কোনোদিন গ্রাম সদস্য হইনি, আমি গ্রাম সদস্যের জন্য বলিনি যে আমি গ্রাম সদস্য হব। আচ্ছা, কেউ কেউ হয়তো আমাকে উপহাস করে বলে অমুক লোক নেতা হতে গেছে, অমুক লোক ক্যান্ডিডেট হতে গেছে, তাতে কিছু যায় আসে না, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। আচ্ছা, ধরুন আপনি তো বলছেন আপনি কোনোদিন গ্রাম সদস্য হননি, এমন হলো যে দল আপনাকে একটা বড় দায়িত্ব দিল, কোনো জায়গায় হয়তো সামনে ইলেকশন রয়েছে, কোনো জায়গায় দল যদি মনে করলো ধরুন আপনাকে কোনো ধনখালি ব্লক ছাড়িয়ে অন্য কোনো জায়গায় আপনাকে প্রার্থী করে দিল, আপনি ভাবুন, আপনাকে এটা একটা সাপোজ, মানে আমরা একটা প্রশ্ন করছি, এরকম তো হয় যে আপনাকে একদিনের জন্য প্রধানমন্ত্রী করলে কি হবে, সেইভাবেই বলছি, ধরুন আপনাকে দল অন্য কোনো ব্লকে আপনাকে এমএলএ এর প্রার্থী হিসাবে দাঁড় করালো, আপনি জিতলেন, মানে কিভাবে উন্নয়নটা করতে চান সেখানে? তখন আপনার ধরুন আপনাকে একটা চান্স দেওয়া হলো, জনগণ আপনাকে একটা চান্স দিল, দল আপনাকে দাঁড় করিয়েছে, আপনার তখন কিভাবে আপনি করবেন? এগুলো তো ভাবা খুব ভালো যে আমাকে একদিন মুখ্যমন্ত্রী করে দিল। দেখুন, দল যখন মনে করবে, না শুনুন, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, দল যদি মনে করে, দল যদি যোগ্য মনে করে, যখন যোগ্য দায়িত্ব দেয়, যদি মনে করে আমি ওই জায়গার যোগ্য। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একবার বরাবরেতে বাড়ির যিনি ঝিয়ের কাজ করে, যাদেরকে আমরা নেগলেক্ট করি, লক্ষ্মী পারুইকে ওখানকার প্রার্থী করেছিল, মনোরঞ্জন ব্যাপারীর মতো সাধারণ লোককেও প্রার্থী করেছিল, সাধারণ, মানে আজকে বলুন না, আরামবাগেও
দেখুন আজকে দেখুন দেখতে পাচ্ছেন মিতালি বাগকে এমপি করেছে, আইসিডিএস কর্মী, হ্যাঁ আইসিডিএস কর্মী। অস্বীকার করার কিছু জায়গা নেই। রঞ্জন ধারা আজকে জেলা পরিষদের সভাধিপতি। আমাকে যদি মনে করে যোগ্য, তখন আমরা সাধারণ মানুষের সঙ্গে ওঠা বসা করি, তখন দেখবো কি না। এই যে আমি দেখছি আজকে ধরুন আমি এখানে আপনার কাছে সাক্ষাৎকার নিতে এসেছি, দেখছি একটা ভাঙা ঘরে, আমি ছবিটা দেখাচ্ছি দর্শকদের, এই যে রাস্তার ধারে একটি ভাঙা ঘরে আপনি জনসংযোগ করেন, প্রতিনিয়ত এখানে বসেন, যেটা আমরা জেনেছি যে আপনি প্রতিনিয়তই কিন্তু এখানে বসে মানুষকে সার্ভিস দেন। এই ভাঙা ঘরটাতে বসে আছেন রোডের পাশেই, তা এমএলএ হয়ে গেছেন, তখন কি আর আপনাকে এইভাবে মানুষ পাবে? এইভাবেই পাবে। হ্যাঁ না, তখন সুব্রত ব্যানার্জি তখন 4 চাকা গাড়ি করে নীলবাতি লাগিয়ে ঘুরবে। দূরস্থ তা দেখুন, একটা নির্দিষ্ট ডেকোরাম আছে, হুগলি জেলার একটা নেতৃত্ব আছে, তার হুগলি একটা কমিটি আছে, সেই কমিটি থেকে নির্বাচিত হয় বা কমিটি থেকে একটা নাম যায়। না আমি আপনাকে জাস্ট ভাবতে বলি, কল্পনা ধরুন আপনাকে দিলে আপনার পজিশন তখন কি হবে? আপনি বললেন পরিবর্তন হবে না। আমরা সাধারণ জায়গা থেকে উঠে এসেছি। যেদিন ধনী মিস্ত্রি খুন হয়ে যায় 98 সালে, আমার নামে পোস্টার পড়েছিল অনিমাকার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এইখানকার অন্তত পক্ষে 10 জন কিষাণ বন্ধ করে দিই, 10 জন ইয়েকে, ওখানকার আমার জানকেবাড়ি থেকে আরম্ভ করে মল্লিকপুর লিয়াকত থেকে আরম্ভ করে সমীর দাস, সোমনাথ চ্যাটার্জি থেকে আরম্ভ করে অনেকের কিষাণ বন্ধ হয়ে গেছিল। আমার বাড়ির সামনে দিয়ে প্রায় 10,000 লোক তৎকালীন 98 সালে মিছিল হয়েছিল। বাগনান মোড় থেকে স্টার্ট হচ্ছে, আমার বাড়ির সামনে দিয়ে গিয়ে হাসপাতাল মোড়ে বেরিয়ে যাচ্ছে, তখনও লোক যাচ্ছে। আমাকে ভয় দেখানো হয়েছিল যাতে আমি ওইটা তুলে নিই। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনি তো একটা অঞ্চলের নেতৃত্ব, জাস্ট একটা অঞ্চলের ধনেখালি ব্লকের, সেখানে দেখলাম আমরা এমপি ইলেকশনের আগে আপনার নামটা ভেসে গেল বিভিন্ন কর্নারে, যে কোনো ভাবেই হোক যে সুব্রতদা প্রার্থী হচ্ছে। আচ্ছা, এটা কি ব্যঙ্গ করার জন্য, না সত্যি সত্যি এরকম কোনো ইনফরমেশন ছিল আপনার কাছে? উপহাস করা ছাড়া কিছু না। আমি এরকম কথা কাউকে বলিনি। তা কেউ গিয়ে বলেছে সব কথাবার্তা, ভাসিয়ে দেয়। এটা রাজনীতির একটা কৌশল। আচ্ছা আচ্ছা, এটা ওটা রাজনীতির কৌশল, তাতে করে কিছু যায় আসে না। আমি জানি আমার নিজের কনফিডেন্স লেভেলটা একই আছে। আচ্ছা, আমি রিজার্ভ বিধান কলেজ থেকে পাস করেছি, ওখানে আমি ছাত্র পরিষদ করেছি। আর ধনেখালি ব্লকের শরৎ সেন্টারি কলেজের ছাত্র পরিষদের যে প্রথম সেক্রেটারি হয়েছে, গভর্নিং বডি, যদি আমারও 1 পয়সা অবদান ছিল, ওই আন্দোলন আমরা করেছি। আচ্ছা, বিজয় মুখার্জি ছিল ব্লকের প্রেসিডেন্ট, তৎকালীন ছাত্র পরিষদ, তখন তৃণমূল থেকে। আমরা অখিলকে দেখেছি, নিখিলকে দেখেছি, জীবন ঘোষকে দেখেছি, একদম পোড়খাওয়া নেতা, একদম অজয় করিকে দেখি, মহেন্দ্র ত্রিপাঠীকে। অজয় করি তো এখন আপনার বিজেপিতে বিরোধী হতেই পারে। দেখুন, আমাদের এখন তো অনেকেই বিরোধী আছে। নীলরতন পালের ছেলে, যার 98 সালে কিষাণ বন্ধ হয়েছিল, নির্মল পাল, আমার 2009 সালে কেসের আসামি, সে এখন বিজেপি করে। রাজনৈতিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারের ভেতর একটা। তার যদি মনে হয় যে বিজেপি করলে বিজেপি করবে। এই 21 সালে বিধানসভা নির্বাচনের পর আমার কাছে অনেকে এসে ভুল স্বীকার করতেছে, আমরা ভুল করেছি, আমরা বিজেপি করি। কেন বিজেপি করবি না? করবি, নিশ্চয়ই করবি, তোর অধিকার। আমরা তো সিপিএম জেতার পর আমরা হেরে গেছি মানে সিপিএম করতে যাইনি। আচ্ছা, ওরা আমার মাথা নিচু করে চলে গেল। আমি বলিনি মেরে ফাটিয়ে দেবো, তুই এই দোকান বন্ধ হয়ে যাবে, সামাজিক বয়কট হবে, এসব কথা বলিনি। এসব কথা আমাদের মুখে আসবে। আচ্ছা সুব্রত দা, একটা যেটা বলার, ধনেখালি ব্লক, এই যে ধনেখালি ব্লক আছে, এই ধনেখালি ব্লকের মধ্যে বিরোধীদের যে অ্যাক্টিভিটি বলতে যেটা বোঝায়, এখন ধরুন বিরোধী বলতে সিপিএমও রয়েছে আপনার এখানে, বিজেপিও রয়েছে। ধনেখালি ব্লকের যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে তার মধ্যে বেলমুড়ি একটা অঞ্চল যেখানে বিরোধীদের অ্যাক্টিভিটিটা চোখে পড়ার মধ্যে, বিজেপির বিরোধী বলতে বিজেপির কথা আমি বলছি, বিজেপির অ্যাক্টিভিটিটা কিন্তু একটু চোখে পড়ে। তারা একটু নড়াচড়া একটু বেশি করে বেলমুড়িতে। সেখানে কি আপনাদের সাথে কোনো টক্কর হয় না? বলি আপনাকে, বেলমুড়ির পরিবেশটা এরকম। বেলমুড়িতে শুধু বিজেপি নয়, এখানে সজল অধিকারী নকশাল নেতা, পরিচ্ছন্ন নেতা, বিরোধী দল করতে। এখানে সিপিএমের 2-1 আছে, বিজেপি আছে। তা একসময় আমরা দিশাম পার্টিকেও দেখেছি। এই গতকালই বোধ হয় মল্লিকপুরে একটা ওই বিজেপি ওই নির্মলদা বোধ হয় একটা অনুষ্ঠান করছে। করুন না, ওরা করবে তো কি হয়েছে? সাধারণ মানুষের কাছে ওরা যাবে তো। দেখুন, হিন্দু মুসলমান ভাগ করে পশ্চিমবাংলায় জায়গা হবে না। পশ্চিমবাংলায় জায়গা করতে গেলে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আর পশ্চিমবাংলার মানুষ শিক্ষিত মানুষ, দীর্ঘদিন কেন্দ্রের
উল্টো দিকে সিপিএম এখানে ক্ষমতায় ছিল, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা নিয়েছেন। সাধারণ মানুষের হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে সঙ্গে নিয়ে উনি আছেন, গরিব বড়লোক সবার সাথে উনি জানেন। এখানে কিছু লাভ হবে না। আর বেলমুড়িতে করুন না, করলে আমাদের কোনো আপত্তি নেই। আন্দোলনের মাধ্যমে উঠে আসে। গরিব মানুষ যদি মনে করে যে বিজেপি এলে ভালো, বিজেপি এসে কি ভালো হয়েছে বলুন? কেন্দ্রের বিজেপি আছে, কেন্দ্রের বিজেপি তো এখানে আছে, এরা দেখতে পাচ্ছে বিজেপি কি করছে। আজকে সেই জায়গাটা ভারতবর্ষের সংস্কৃতিটাকে এরা শেষ করে দিতে চাইছে। আপনি বলুন, সুপ্রিম কোর্টের বিচারপতিকে একজন সনাতন জুতো ছুঁড়ে মারছে, লজ্জাজনক। এর নিন্দার ভাষা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। অতএব এই কথা বলে লাভ নেই। বিজেপি করছে, ওরা ওই 4-6টা ছেলে নিয়ে যদি বিজেপি করে, করুন না, চলে আসবে বিজেপি ক্ষমতায়, এত সহজ। আমাদের ভেতর ক্ষোভ দুঃখ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, মতের অমিল হতে পারে, তার মানে এই নয় যে বিজেপি চলে আসবে। আচ্ছা, এটা কোনো ভাবার কোনো কারণ নেই। আচ্ছা, আপনার 2024 সালে আপনার কি ডাটাটা মনে আছে? বেলমুড়ি অঞ্চল থেকে কত লিড দিয়েছিলেন? 3625 ভোট আমরা জিতেছি। 3600, মানে এত বিরোধিতা সত্ত্বেও এখানে তো একটু অ্যাক্টিভিটিটা বেশি, আমরা তো লিডটা ভালো ছিল। তাই এই যে 26 ব্লকের নজর ছিল, ব্লক যোগ্য লোককে এখানে অবজারভার করেছিল, পর্যবেক্ষক করেছিল, সবাইকে সঙ্গে নিয়ে নিজেদের ভেতর যাই থাকুক এক বিন্দুতে সবাইকে সঙ্গে নিয়ে করেছিল। কে পর্যবেক্ষক তখন ছিলেন? মহসিন মন্ডল ছিল। এখন কে আছেন? এখনো মহসিনকে আবার দায়িত্ব দিয়েছে, মহসিন মন্ডল দায়িত্ব দিয়ে, এবং লাইভ চলছে, লাইভ টেলিকাস্ট চলছে। একটু বসুন না, বসুন। তা এবার ওকে দায়িত্ব দিয়েছে দল খুব সচেতন বেলমুড়ি সম্পর্কে। আচ্ছা, আপনার এই যে 26-এ নির্বাচন আসছে, আপনি বলেন 3650, এই লিড 25, এই লিডটা ধরে রাখতে পারবেন না বাড়বে কি মনে হয় বেলমুড়িতে? আমরা তো ধরে রাখবো, বা ওর থেকে ভালো হওয়ার চেষ্টা সবসময় তো চাই, তবে ভুল ত্রুটি সংশোধন করে নিতে হবে। কিছু ভুল ত্রুটি আমরা, যেগুলো সাধারণ মানুষের মনে একটা আছে, সেগুলো আমরা ঠিক করে নিয়ে আশা করছি এর থেকে ভালো। আচ্ছা, রেজাল্ট ভালো হবে বলে মনে করছে। একটা আপনাকে জিজ্ঞাসা করি, আপনার ধনেখালি ব্লকে আমরা দেখতে এই যে নওশাদ সিদ্দিকী ভাইজান, এখন তো ভাইজানের বক্তব্য বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে যাচ্ছে। তা সেই নওশাদ সিদ্দিকী কিন্তু যে আইএসএফ ধনেখালি তো মাথাচাড়া দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকেই কিন্তু খবর আসছে, দেখা যাচ্ছে যে 2-4 জন করে বিভিন্ন বুথ থেকেই, সে 10 ঘরাই বলুন বা আশপাশ মান্দ্রা এই সমস্ত অঞ্চলই বলুন, 2-4 জন করে কিন্তু রোজই কেউ না কেউ আইএসএফ এর ফ্ল্যাগ ধরছে। এটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি আপনাকে বলি, ধনেখালি বিধানসভার ভেতরে সারা বিশ্বের ইজতেমাটা হবে এখানে ধনেখালি বিধানসভার ভেতরে। মুসলিম সম্প্রদায়, যারা শিক্ষিত মানুষ, তারা নিশ্চয়ই বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য তারা সেইভাবে কোনো বিক্ষুব্ধ লোককে ভোট দিয়ে বিজেপির সুবিধা করে দেবে না, এই বিশ্বাস আমাদের আছে। আমার সঙ্গে এখানকার মানে সংখ্যালঘু যে যারা মানুষ আছে, সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মানুষদের সঙ্গে আমার যোগাযোগ আছে, এবং ওনারা আমাকে যথেষ্ট ভালো চোখে দেখে। আমি আপনাকে বলছি, যারা করতে যাচ্ছে তারা সাময়িক রাগবশত, ক্রোধবশত, ক্ষোভবশত করতে যাচ্ছে, কিছু হবে না। না, আইএসএফ তো বলছে যে ওরা সংখ্যালঘুদের শুধু দল নয়, সেখানে দেখা যাচ্ছে আদিবাসী আছে, একদম তফসিল সমাজের পিছিয়ে পড়া নিম্ন বর্গের মানুষকে নিয়ে তাদের যে মানে আছে, যে মানে একটা নেতৃত্ব আছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা দেখেছি, অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে কিন্তু তারা আন্দোলনটা করছে। দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, আপনাকে একটা প্রশ্ন করি, বলুন, আজকে সারা দেশের যিনি রাষ্ট্রপতি তিনি তো আদিবাসী মানুষ। ওনাকে সেন্ট্রাল ভিস্টা যখন লোকসভার নতুন ভবনটা হলো উদ্বোধন করতে ডেকেছিল, এটা একটা কভার, একটা মুখ আর মুখোশের তফাৎ আছে, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। আমি আপনাকে বলি, এগুলো মানুষ কিন্তু দেখে। দ্রৌপদী মুর্মু সারা দেশের রাষ্ট্রপতি, ওনাকে লোকসভার যে নতুন সংসদ সেন্ট্রাল উদ্বোধন হলো, ওনাকে ডাকেনি কেন? পিতৃবর্গ মানুষ, উনি আদিবাসী সমাজের মানুষ। অতএব এসব জাতপাতে ভাগ করে দিয়েছে বিজেপি, কিচ্ছু লাভ হবে না। আর এই যে নওশাদ সিদ্দিকী, এসব জানবেন এই বিজেপির তৈরি করা জিনিস এখানে এসেছে। উত্তরবঙ্গে আমরা দেখলাম যে এই ধরুন বন্যা অতিবৃষ্টির কারণে হয়ে গেল, সেখানে বিজেপি বিধায়ক সাংসদ আক্রান্ত হয়ে গেলেন, এটাকে কিভাবে দেখছেন? বিজেপি তো বলছে যে তৃণমূল আক্রমণ করেছে। বিজেপি তো বলতে রাজনৈতিক দল বন্যা দুর্গত মানুষের পাশে যদি সারা বছর না থাকে আর বন্যা দুর্গত সময় পাশে গিয়ে ছবি তুলতে যায়, তাহলে তো এটা হবেই, কিচ্ছু হবে না। কোনো তৃণমূলের ওখানে নেতারা ছিল না, সাধারণ খেটে খাওয়া মানুষ ওদেরকে তারা। আপনি কি বলছেন? জনরোষ, জনরোষ মানে মানুষের সঙ্গে না থাকা, মানুষের কাছে পাশে দাঁড়িয়ে ছবি তুলতে গেছে, তার জন্য এই অবস্থা হয়েছে।
নিয়ে গেল, দেখেছেন কি কাউকে ত্রাণ দিতে গেছে খগেন? না, মারাটাকে কি আপনি নিন্দা করবেন না করবেন? অবশ্যই। কোন জনপ্রতিনিধির উপরে সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, আমরা তাদের বিরুদ্ধে নয়। আমরা চাই তার অধিকার, তাকে মানুষ নির্বাচিত করেছে নিশ্চয়ই, কিন্তু কাজ করতে হবে। দিনের শেষে তাকে তো কাজ করতে হবে, কাজ না করলে কি করে হবে? তাকে মানুষ ভোট দিয়েছে, ছবি তুলতে গেছে শঙ্কর ঘোষ, ওই খগেন মুর্মু। ও তো খগেন মুর্মু আমাদের বেলমুড়িতে এসেছিল, আমার মুর্মুর বাড়িতে। তাই? হ্যাঁ, খগেন মুর্মু তো আমাদের এখানে এসেছিল। এসটি মোর্চার কি দায়িত্বে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা ছবি তুলতে গিয়ে এই অবস্থা হয়েছে। যদি দেখতেন আপনি বলছেন ফটোশুট গিয়ে অ্যাটাক হয়েছে, হাতে কি ত্রাণ ছিল? না, ত্রাণ ছিল না, ত্রাণ ছিল না, ত্রাণ ছিল না, ওনারা দেখতে গিয়েছিলেন। যে তিরপল শুকনো খাবার নিয়ে গেছে, ওই তারপরে। সামনেই তো আপনার বিধানসভা নির্বাচন 26 আসছে, তার আগেই আবার এসআইআর শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? গত লোকসভা নির্বাচনই বলুন আর বিধানসভা নির্বাচনই বলুন, মান্থলি কাটার মতো কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সবাই এসেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না নাটক করেন না, উনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন। তাই এসআইআর করে যদি মনে করেন যে বিহারের মতো বেশ কিছু ভোটাধিকার যাতে না দিতে পারে মানুষ, সেই ভোট তাদেরকে বাদ দিয়ে বিজেপি জিতে যাবে, এটা ভুল করছে। এটা ভুল করুক না, নির্বাচন ওদের হাতে অস্ত্র আছে, ওরা ভাবছে যে এসআইআর করে নিয়ে তৃণমূলকে হারিয়ে দেবো, সম্ভব হবে। করুক, যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে সরকারি প্রতিনিধি। এই তো আমাকে কালকে রাত্রে ভিডিও ফোন করেছিল, একজন বিএলও কাজ করতে অস্বীকার করছে, আমার নেতৃত্ব আমাকে ফোন করেছিল, পটলদা ফোন করেছিল, সৌমেন ঘোষ। তা আমরা বলেছি না, এসআইআর কাজ করতে আপনাকে ভোটের কাজ করতে হবে, ভোট তো নির্বাচন কমিশনের দায়িত্ব, আমাদের কি আছে? কিন্তু আমরা কিন্তু সেই দিক থেকে পুরোপুরি সহযোগিতা করছি এবং সহযোগিতা করব, কিছু লাভ হবে না। আচ্ছা, দেখছি এই যে বিজেপি আপনার সংখ্যালঘু সম্প্রদায়কে একদম স্পেসিফিক বলা, যেটা মুসলিম সম্প্রদায়কে বিভিন্ন সময়ে শুভেন্দু অধিকারী, বিশেষ করে শুভেন্দু অধিকারী মানে যেভাবে আক্রমণ করছে, লুঙ্গি বাহিনী থেকে জেহাদি কিছুই বাদ দিচ্ছে না। এই যে একটা সাম্প্রদায়িক বিষবাষ্প, সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ আমাদের লজ্জা যে শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল করত, ও রাজ্যের যুবর দায়িত্বে ছিল এবং ওর পপুলারিটি ছিল। কিন্তু যেদিন থেকেই শুভেন্দু অধিকারী বিজেপি হয়ে গেল, সাধারণ মুসলিমকে জিহাদি বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অকথা কুকথা বলছিল। আচ্ছা, এই উনি যে বলছেন লুঙ্গি বাহিনী, লুঙ্গি কি আর অন্য কেউ পড়ে না মুসলিমরা ছাড়া? আমি তো লুঙ্গি পড়ি, আমি তো ব্রাহ্মণের ছেলে, আমি তো লুঙ্গি পড়ে আমার সুবিধা, লুঙ্গি পড়ি তো আমি। দেখুন, এইতে যত উনি বলবেন তত উনি মানুষের থেকে দূরে চলে যাবেন, কিচ্ছু লাভ হবে না। মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, আমাদের ভুল ত্রুটি নিশ্চয়ই আছে, আমরা অস্বীকার করছি না। ভুল ত্রুটি সংশোধন করে সাধারণ মানুষের সঙ্গে আমরা আছি, সারা বছর থাকি, আগামী দিনেও থাকবো। মানুষ জানে কারা থাকে কারা থাকে না, তাদেরই করতে হবে। লোকসভা ভোটে ধনেখালি থেকে রচনা ব্যানার্জি 40,000-এরও বেশি ভোটে লিড পেয়েছে। সামনে 26, অসীমা পাত্রই প্রার্থী, মানে এতে তো দ্বিমত থাকার কথা নয়। তা অসীমাদিকে আপনারা কত ভোটে লিড দিতে চাইছেন, উপহার কত দিতে চাইছেন? 42,000 ছাপিয়ে যাবে, 42,000 ছাপিয়ে যাবে। আমি আপনাকে, এটা কি আপনাদের আত্মসন্তুষ্টি? আত্মসন্তুষ্টি নয়, আমরা যা আমাদের যা ডাটা আছে, আমাদের যা ব্লকের সভাপতি যেভাবে তৈরি করেছে, তো একদম বোরখা সংগঠন। হ্যাঁ দিদি, অসীমা পাত্র তো নিঃসন্দেহে উনি এখানে আপনার হুগলি ডিস্ট্রিক্টের বাঘিনী বলা চলে। মানুষের সঙ্গে জনসংযোগ, হ্যাঁ জনসংযোগ, মানে প্রতিনিয়ত উনি তার অফিসে বসেন, মানুষের সঙ্গে মানুষকে সময় দেন। আবার দেখা গেছে আমরাও যেটা দেখতে পাই যে কোনো ব্যক্তি যদি ইনভাইট করে, তার কারো অন্নপ্রাশনই বলুন যাই বলুন, অর্থাৎ তুরন্ত সেই জায়গায় পৌঁছে যান, সে মরা বাড়ি হোক আর বিয়ে বাড়ি হোক, জনসংযোগ, মানুষের পাশে দাঁড়ানো, এগুলো আমরা দেখেছি। তাহলে অসীমা পাত্র হুগলি জেলার তৃণমূল নেতৃত্বের মধ্যে কিন্তু 1 নম্বরে আছে বলে আমরা মনে করি, আমাদের পক্ষ থেকে এটাও আমরা মনে করি। তা সেই জায়গায় দাঁড়িয়ে অসীমা দিকে শুধু 42,000-এ রাখবেন? আমি আপনাকে বললাম শুধু 42,000 না, 42,000 ছাপিয়ে যাবে ধনেখালিতে। এবারে মানুষ যেভাবে রায় দেবে আপনারা আগামী দিনে দেখতে পাবেন, নির্বাচন হলেই বুঝতে পারবেন এখানে বিরোধীদের কোনো জায়গা না। বলছি এটা আত্মসন্তুষ্টি হয়ে যাচ্ছে না তো? কাজের কাজ মানুষ কাজ পেয়েছে, কাজের বিনিময়ে মানুষ ভোট দেবে, সাকসেস হবে। মানে আপনাদের সেই আত্মবিশ্বাস আছে? সেই আত্মবিশ্বাস আছে। এবং দেখুন না, যেগুলো এখনো গ্যাপ আছে, কিন্তু আমরা তো দেখেছি কয়েকটা পঞ্চায়েতে কিন্তু লোকসভায় ব্যাকে ছিল না।
মানে সে দু একটা ক্ষেত্রে হয়েছে, সেইগুলো কভার করে ধনেখালিতে দু একটা জায়গায় হয়েছে, সেটা চলছে, ঠিকঠাক হয়ে যাবে। এ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আপনারা সাংবাদিক, আপনারা খবর করুন, আপনাদের চিন্তা করতে হবে। আচ্ছা, তার মানে সেই আত্মবিশ্বাস সুব্রত ব্যানার্জি দেখাচ্ছেন যে আমি আপনাকে বলছি যে এটা হবে, এটা কোনো চিন্তার কিছু নেই। আচ্ছা, তাহলে আগামী দিনে আপনার এই অঞ্চলের দলীয় কর্মী, আপনি তো শুধু এই অঞ্চলে বলবো না, ধনেখালির একজন সুপরিচিত ব্যক্তিত্ব, সুব্রত ব্যানার্জি বলতে তৃণমূল কর্মী কেন সাধারণ মানুষও চেনে, আপনাকে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তা আপনার দলীয় কর্মীদের উদ্দেশ্যে ধনেখালির কি বার্তা দেবেন বলুন? দলীয় কর্মীদের উদ্দেশ্যে আমি বার্তা দেবো, সকলকে বলবো যে বিধানসভা নির্বাচন এটা হচ্ছে তৃণমূলের অস্তিত্ব রক্ষার করা। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব পাবেন এবং ভুল ত্রুটি পাশে ফেলে, মতানৈক্য মতান্তর মনান্তর পাশে ফেলে যিনি এখানকার প্রার্থী হবেন তার জন্যে যা আমাদের কর্মসূচি হবে, সেই কর্মসূচি এই বিজয়াদশমী থেকে শুরু হবে, 12 তারিখ দিয়ে আমাদের শুরু হবে। আজকেও আমাদের পাড়ায় সমাধান আছে, আমাদের এমএলএ সাহেব আসবেন, বিধায়ক অসীমা পাত্র আসবেন। তা আমরা কর্মীদেরকে বলবো প্রতিটি কর্মসূচি সফলভাবে যাতে রূপায়ণ হয়, মানুষ জানে যে রাস্তায় তৃণমূল, মানুষের পাশে তৃণমূল, এটাই, এছাড়া। আচ্ছা, কিন্তু মানে একদম শেষ জায়গায় চলে এসেছি, আপনার কথাটা বার্তাটাও শুনলাম, সবই শুনলাম, কিন্তু আরেকটা কথা বলি, মানুষ জানে যে রাস্তায় তৃণমূল, মানুষ কিন্তু এটাও বলে যে কাটমানিতে তৃণমূল, আপনি কি বলবেন? দেখুন, মানুষের কথা যদি বলে, মানুষ যদি সমালোচনা করে, সেই সমালোচনা তো শুনতে হবে, কিন্তু এই কথাটা সর্বক্ষেত্রে তো ঠিক নয়। হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো মনে করুন দু একটা ক্ষেত্রে হয়তো হলো, তাহলে মানুষ তো ওটা বলছে না, কিছু ক্ষেত্রে মানুষ বলছে। আপনাকে জানতে হবে, সেই আমি আপনাকে প্রথম থেকেই বলেছি, এখনো বলছি, যদি আমাদের ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটি সংশোধন করে মানুষের কাছে মাথা নত করে আমরা বলবো তৃণমূল কংগ্রেস অতীতে ছিল, এখনো আছে, বর্তমানে এবং ভবিষ্যতেও থাকবে, মানুষের পাশে থাকবে। আপনি আত্মসমালোচনায় বিশ্বাসী? নিশ্চয়ই, একদম আত্মসমালোচনা, আত্মসমীক্ষা। এবং আপনি আমার ভুল ত্রুটি আপনি বলতে পারেন, আমি হাসি মুখে নিয়ে নেবো। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলে আমাদের যদি কোনো বিরোধী কাজ থাকে নিশ্চয়ই আপনি বলবেন। সুব্রতদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ শুনলেন ধনেখালির তৃণমূল নেতা, পোরখা তৃণমূল নেতা সুব্রত ব্যানার্জি, ওনার যে অকপট স্বীকারোক্তি, উনি কিন্তু আত্মসমালোচনায় বিশ্বাসী, আত্মসমীক্ষায় বিশ্বাসী। ভুল ত্রুটি থাকলে যে অনেকেই হয়তো বলে যে শাসক দল ভয় খায়, ওদের সমালোচনা করলে হয়তো কিছু বলবে, সুবিধা হবে না, উনি বলছেন না, মানুষ সমালোচনা করতে পারে, গঠনমূলক সমালোচনা করুক, আমাদের ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিক, এতে আমাদের অসুবিধা নেই। সুব্রতদা কিন্তু বলছেন যে আমরা আত্মসমালোচনায় বিশ্বাসী, আত্মসমীক্ষায় বিশ্বাসী, এবং আগামী দিনে এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনে কিন্তু অসীমা পাত্রকে, এই বিধায়ক যিনি প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন, এখন বর্তমান যিনি বিধায়ক যিনি দাঁড়াচ্ছেন, তাকে কিন্তু 42,000-এরও বেশি ভোটে ওনারা ধনেখালি থেকে কিন্তু এই সিটটা উপহার দিতে চান। এই আত্মবিশ্বাস, এই দৃঢ় প্রত্যয় কিন্তু সুব্রত ব্যানার্জি আজকে দেখিয়েছেন। উনি কিন্তু জোরের সঙ্গেই বলেছেন যে ধনেখালিতে কোনো উপদল নেই, দলীয় কোন্দল নেই। ভুল ত্রুটি যদি আমাদের কিছু কর্মীদের মধ্যে নিশ্চয়ই আছে, ভুল ত্রুটি কর্মীদের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা সংশোধন করে নেব। সেই ভুল ত্রুটি সংশোধন করে নিয়ে কিন্তু আগামী দিনের যে লড়াই, আমরা নতুন পুরনো সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই লড়াইটা লড়ে দেব। অসীমা পাত্রের জন্য নয়, একদম দিদিকে সামনে রেখে, মমতা ব্যানার্জিকে সামনে রেখে, কিন্তু উনি বলছেন কোনো ব্যক্তি নয়, মমতা ব্যানার্জিকে সামনে রেখে ওনার সততায় বিশ্বাস করি কিন্তু উনি দল করেন। এই লোকাল কোনো নেতা নেত্রীদের কাউকে দেখে কিন্তু উনি দল করতে আসেননি বা দলটা করেও না, তাই তো সুব্রতদা নাকি? নিশ্চয়ই, একদম। সুব্রতদা, তাহলে আমাদেরকে এই যে এতক্ষণ সময় দিলেন, খবর সোজাসুজি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আবারও নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন।